স্থিতিশীল বাংলাদেশের আশা বিভিন্ন মুসলিম দেশের জাতিসংঘের নির্বাচনে সমর্থন সৌদি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী পাক আফগান যুদ্ধ বন্ধের চেষ্টা করবে ঢাকা। অভিজাত এলাকা গুলশানে পানির দরে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ। আওয়ামী লীগের আমলে বিচারক আমলাদের তুষ্ট করতে রাষ্ট্রের ক্ষতি 230 কোটি টাকা। সিন্ডিকেট ধরতে মাঠে দুদক। আমরা যখন ফ্লাইট বুকিং দিতে যাই তখন কিন্তু আমরা সিট পাই না। এটাকে কার সাজিয়ে এটাকে লোকসান দেখানো হচ্ছে। কাল থেকে সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ। বিমানের লোকসানের যুক্তি মানতে নারাজ প্রবাসীরা। চালু না রাখলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি। ব্যবসা পরিচালনার খরচ বেড়ে স্থবির বিনিয়োগ। রাজস্ব আয় ও ভাতা কমছে কর্মসংস্থান ও অর্থনীতিতে সতর্ক সংকেত দেখছেন বিশ্লেষক। ব্যয় কাঠামো ঢেলে সাজানোর তাগিদ। আফগান পাকিস্তান সংঘাত আরও তীব্র, বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। শাহবাজ ও আসিমের ভূয়সী প্রশংসা ট্রাম্পের। অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ জাতিসংঘের। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশার কথা জানান মুসলিম বিশ্বের নেতারা। শুক্রবার মধ্যরাতে সৌদি আরব থেকে ফিরে শাহজালাল বিমানবন্দরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে OIC-ভুক্ত বিভিন্ন দেশ। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ নিয়ে বলেন, বন্ধু দেশগুলোকে বুঝিয়ে সংঘাত বন্ধের চেষ্টা করবে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সফরের খুঁটিনাটি তুলে ধরেন তারা। জানান, সভার ফাঁকে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে OIC-ভুক্ত বিভিন্ন দেশ। এই সমর্থনকে কাজে লাগিয়ে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। সবাই আমাদেরকে জোরালো সমর্থন জানাচ্ছে যে আপনারা দাঁড়ান, এগিয়ে আসেন। তো দেখি আমরা এটার অ্যাসেসমেন্ট স্টক থেকে এটা করবো একটা পর্যায়ে। বাট সফরটা অত্যন্ত সফল এবং ভালো হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে সাইডলাইন বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিষয়ে আশা প্রকাশ করেন মুসলিম বিশ্বের নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটা দীর্ঘকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতি মঙ্গলজনক নয় উল্লেখ করে খলিলুর রহমান জানান, প্রকাশ্যে না হলেও বন্ধু দেশগুলোকে বুঝিয়ে সংঘাত বন্ধের চেষ্টা করবে বাংলাদেশ। দুঃখজনক ব্যাপার, আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারো জন্য মঙ্গলকর নয়। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের দ্ব্যর্থহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখুন, বাংলাদেশের যে পজিশন প্যালেস্টাইনের উপরে, এটা দ্ব্যর্থহীন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আগামী 10 মার্চ নিজ জেলা বগুড়া যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। ঘরের ছেলে আসার খবরে উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝেও। এবার উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি চান বগুড়াবাসী। শাহাদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আওয়াল। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমান আসছেন শিকরের শহরে। কৈশোর থেকে শুরু হওয়া সংগ্রামের দিনগুলো আর হাজারো স্মৃতির ফুলঝুরি মিলিয়ে বগুড়ায় তার রাজনৈতিক জীবনের প্রথম পাঠশালা।
আগামী 10 মার্চ বগুড়া থেকে দেশের 14টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হবে এই কার্যক্রম। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে আলাদা 2টি জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার পর নিজ জন্মভিটায় আসার খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। অনেক ভালো লাগতেছে, যেহেতু 64 জেলার মধ্যে যেহেতু আমাদের বগুড়াতে ফার্স্ট এই ফ্যামিলি কার্ডটা দেওয়ার উদ্যোগ নিছে। আমাদের বগুড়ার সন্তান, বগুড়ার ছেলে দেশের প্রধানমন্ত্রী, সে আমাদের এলাকায় আসবে, এটা তো আমাদের খুব আনন্দের কথা। প্রথম সফর বগুড়াতে করবে এই হিসেবে বগুড়াবাসী আমরা খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর সফরের খবরটি নিশ্চিত করেন স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের খবর আপনারা পেয়েছেন, যেটি পাইলট প্রোগ্রাম হিসাবে 14টি উপজেলায় আমরা শুরু করতে যাচ্ছি ঈদের আগেই। সব কিছু ঠিক থাকলে আগামী 10ই মার্চ বগুড়াতে উনি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে নির্বাচনী জনসভায় গত 29 জানুয়ারি দীর্ঘ 2 দশক পর পৈতৃক ভিটা বগুড়া এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। গুলশানে রাজুকের ফ্ল্যাট নিয়ে লঙ্কাকাণ্ড। বাজার দরের অর্ধেক দামের প্রভাবশালী আমলা ও বিচারপতিদের বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ দিয়ে রাষ্ট্রের 230 কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের আমলের এই রূপসা প্রকল্পের অনিয়ম ও নেপথ্যে সিন্ডিকেট ধরতে মাঠে নেমেছে দুদক। বিস্তারিত তাসলিম তৌহিদের রিপোর্টে। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, যেখানে একটি ফ্ল্যাটের প্রতি বর্গফুটের বাজার মূল্য প্রায় 30,000 টাকা, অথচ রাজুক তা বিলিয়ে দিয়েছে নামমাত্র মূল্যে। দুদকের অভিযোগ, 2024 সালে বিচারক ও আমলাদের তুষ্ট করতে 3000 স্কয়ার ফিটের বেশি 48টি বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ দেয় শেখ হাসিনা সরকার। প্রতি বর্গফুটের মূল্য ধরা হয় মাত্র 14,500 টাকা। গুলশানের মতো এলাকায় এমন দরে ফ্ল্যাট দেওয়ায় এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে অন্তত 230 কোটি টাকা। দুদকের অনুসন্ধান বলছে, ফ্ল্যাট সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি, আইজিপি থেকে শুরু করে সাবেক সচিব ও এমপিরা, যেখানে এক একটি ফ্ল্যাটের বাজার মূল্য 9 কোটি টাকা হলেও তারা পেয়েছেন অর্ধেক দামে। রাজুকের রাজধানীর রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে আওয়ামী আমলা বিচারকদের কম দামে ফ্ল্যাট দেওয়ার একটি অভিযোগ ছিল। সেই অভিযোগটির অনুসন্ধান শুরু হয়েছে। জড়িত সংশ্লিষ্ট সকলের বিষয়ে অনুসন্ধান শেষে প্রকৃত তথ্য উঠে আসবে। একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল, ওখানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই নগর পরিকল্পনাবিদ বলছেন, বিগত সরকারের মদদে একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে অবৈধ সুবিধা দিয়েছিল রাজুক। কারা কিভাবে এই প্লটগুলো পেয়ে থাকেন, বিশেষ করে ক্ষমতার অপব্যবহার বিগত সময়ে কারা করেছেন এবং তার সাথে রাজুক কেন্দ্রে কারা জড়িত ছিল। অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদ যারা জড়িত ছিল, কারা অর্ডার দিয়েছে, সেটা আমরা প্রায়শই মিডিয়ার মাধ্যমে শুনে থাকি। কিন্তু রাজুকের ভেতরে যে চক্রটা আছে, সেই চক্র নিয়ে কখনো কথা হয় না। তাহলে আমলাতন্ত্রের ভেতরে এবং তাদের রাজুকের স্টাফদের মধ্যে যারা আছেন, এই চক্রটাকে উন্মোচন না করলে রাজুকের মধ্যে যে আমরা বলছি যে সততা এবং জবাবদিহিতা, সেটা আসবে না। ফ্ল্যাট বরাদ্দে এই অনিয়মের ঘটনায় ব্যবস্থা নিতে রাজুক চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে কাল থেকে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চলাচল সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে প্রবাসীদের অভিযোগ, লাভজনক হলেও লোকসানি দেখানো হচ্ছে এমন অভিযোগ করে প্রবাসীরা বলছেন, ফ্লাইট চালু না রাখলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে। সিলেট ম্যানচেস্টার রুটে চালু রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। অপু বণিকের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন। প্রবাসীদের শ্রম ও অর্থনৈতিক অবদানে গড়ে ওঠা এই জনপদের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক শুধু আর্থিক নয়, রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক বন্ধনে গভীরভাবে জড়িয়ে আছে যুগের পর যুগ ধরে। এমন প্রেক্ষাপটে 2020 সাল থেকে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি 3টি ফ্লাইট চালু করা হয়। পরবর্তীতে লোকসানের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় একটি ফ্লাইট। গেল কয়েক বছরে একাধিকবার সিলেট ম্যানচেস্টার রুট বন্ধের চিন্তা করলেও প্রবাসীদের চাপের মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। তবে এবার রুট পরিচালনায় নানা খাতে লোকসানের কথা উল্লেখ করে 1 মার্চ থেকে সাময়িক স্থগিতের ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। খালি টিকেটটা
হিসাব করলে তো হবে না। আমার অপারেটিং কস্ট আসবে, ল্যান্ডিং চার্জ আসবে, আমার কেবিন ক্রু আছে, হিডেন অনেক কি আছে। একটা লসের কারণে আপাতত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, 14টা এয়ারক্রাফট আসতেছে। আর লন্ডন ফ্লাইট তো অল্টারনেটিভ তো আছেই। প্রবাসীদের অভিযোগ, সঠিক ব্যবস্থাপনার অভাবেই জনপ্রিয় ও লাভজনক হয়ে ওঠা রুটটিকে লোকসানের মুখে দেখানো হচ্ছে। ফ্লাইট চালু না রাখলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি সহ প্রয়োজনে নিজস্ব বিমান পরিচালনার কথাও ভাবছেন তারা। এরই মাঝে ফ্লাইট চালু রাখার দাবিতে বিমান অফিস ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি হয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমরা যখন ফ্লাইট বুকিং দিতে যাই তখন কিন্তু আমরা সিট পাই না, সুতরাং এটি অলাভজনক হয় কিভাবে সেটি আমাদের বোধগম্য হচ্ছে না। হজের অজুহাতে একটি কুচক্রী মহল সিলেটের এই ফ্লাইট বন্ধ করার পায়তারা নিচ্ছে। বিমানের ভিতরে একটা চক্র এটাকে সাজিয়ে এটাকে লোকসান দেখানো হচ্ছে। জেলা প্রশাসন বলছে সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। লসটাকে মিনিমাইজ করা যায় তাহলে হয়তো আমি মনে করি যে এটা চালু রাখা সম্ভব। সিলেট টু ম্যানচেস্টার এটা চালু থাকে তাহলে এই এলাকার যারা প্রবাসী আছেন, বিশেষ করে ম্যানচেস্টার থাকেন, আমাদের সিলেটের লোকজন তাদের জন্য খুবই সুবিধা হয়। এদিকে সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। প্রবাসের যে সকল লোকজন এখানে আসা যাওয়া করে তাদের সেবার মান বাড়ানোর জন্য তাদের যে ব্যাগেজ কমপ্লেন, তাদের নানাবিধ সমস্যা, এটা আমরা এখানে শুরু করি। চলতি ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে সিলেট ম্যানচেস্টার রুটে 2টি এবং সিলেট হিথ্রো রুটে সরাসরি 4টি ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ব্যবসা পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বিনিয়োগ খাত এমন স্থবিরবৃত্তে এখন, যার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়ে। ব্যবসায়ীরা বলছেন ব্যয় কাঠামোতে পুনর্গঠন প্রয়োজন। একই সঙ্গে রাজস্ব ঘাটতি ও ব্যবসায়িক মন্দাকে অর্থনীতির জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। শুধুমাত্র কম মূল্যের শ্রম বিনিয়োগকে আকর্ষণ করে না। মূল্যস্ফীতি, বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ, পরিবহন ও জ্বালানি, ডলারের বাজার, আমদানি রপ্তানিতে বিধিনিষেধ ও ব্যবসা পরিচালনায় কর ব্যবস্থাপনা বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে। এসব বিবেচনায় ভিয়েতনাম ও ভারত থেকে ব্যবসা পরিচালনা ব্যয় বেশি বাংলাদেশে। আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই, ইনএফিশিয়েন্ট লজিস্টিক্স, আমাদের লজিস্টিক কস্ট অনেক হাই। এই সব কিছু মিলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু কম্পিটিটিভনেসটা হারিয়ে ফেলছে। তার সাথে আইন শৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় গত এক বছরে পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগ কমেছে 270 কোটি টাকা। দেশের শীর্ষ 10 কোম্পানির 6টিতে বিদেশি বিনিয়োগ কমেছে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডায় দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে 58%। এক বছরে বন্ধ হয়েছে 182 পোশাক কারখানা। ব্যয় নির্বাহ করতে না পেরে সব খাত মিলিয়ে এ সংখ্যা আরও বেশি, যার প্রভাব 3 বার সময় বাড়িয়েও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রাজস্ব খাত। কিন্তু বিনিয়োগকারীরা এখন বাড়তি সতর্ক অবস্থায়। তাদের মতে ব্যয় কাঠামোতে পুনর্গঠন প্রয়োজন। এটা আমার লক্ষ্য, তুমি কি লক্ষ্য পর্যন্ত উৎপাদন করতে পারবা কিনা, সেই লক্ষ্য অনুযায়ী আমাকে ট্যাক্স দিতে পারবা কিনা। ইট হ্যাজ টু বি ভাইস ভার্সা রিলেশনশিপ। আপনাকে দিতে কোনো অসুবিধা নেই, সরকারকে দিতে আমার কোনো অসুবিধা, কিন্তু সরকারকে আমাকে ওই সুযোগটা করে দিতে হবে যাতে আমি 40% ট্যাক্সটা দিতে পারি। রাজস্ব ঘাটতি ও ব্যবসায়িক মন্দা দুটো মিলে জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে নতুন সরকার। অর্থনীতির জন্য এটি সতর্ক সংকেত বলে মনে করেন অর্থনীতিবিদরা। কস্ট অফ ডুইং বিজনেস যখন বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু ব্যবসায়ীদের জন্য কর দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে, এবং তাদের কর দেওয়াটা কষ্টকর হয়ে গেলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে কালেকশন কমে আসবে। তো এইটা কমে গেলে আপনার ঋণ নির্ভরতা বাড়বে, ঋণ নির্ভরতা বাড়ার সাথে সাথে ট্রেজারি বিল বন্ডের সুদের হার বাড়বে, সেগুলো বাড়ার সাথে সাথে কিন্তু ব্যাংকিং হারেও দেখা যাচ্ছে আপনার লেন্ডিং ডিপোজিট রেটের মধ্যে একটা ইমব্যালেন্স চলে আসবে। সংশ্লিষ্টদের মতে শুধুমাত্র পোশাক খাত ও রেমিটেন্সের উপর নির্ভর করে থাকলেই প্রবৃদ্ধি সম্ভব নয়, বরং রপ্তানির ঝুড়ি সমৃদ্ধ করতে পণ্যের বৈচিত্র্যতা প্রয়োজন বাংলাদেশের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জনশক্তি রফতানিতে অত্যন্ত সম্ভাবনাময় হলেও ব্রাজিলে বাংলাদেশি কর্মী রয়েছেন মাত্র 5,500। চাহিদা থাকলেও সরাসরি জনবল পাঠাতে তেমন কোনো উদ্যোগ নেই। দেশটিতে প্রশিক্ষিত কর্মী পাঠানো গেলে বিপুল রেমিটেন্স অর্জন সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। আর এই ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি ও সরকারের দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ অভিবাসী বিশেষজ্ঞদের। প্রশ্ন আশিসের রিপোর্ট। পাহাড়, সমুদ্র আর জলাভূমির এক অপরূপ সৌন্দর্যের দেশ ব্রাজিল। বাংলাদেশের তুলনায় প্রায় 57 গুণ বড় হলেও জনসংখ্যা 21 কোটির মতো।
ব্রাজিলে ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষি, পর্যটন আর অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে রয়েছে জনশক্তির বিপুল চাহিদা। বাংলাদেশের প্রধান প্রধান শ্রমবাজার যখন সংকুচিত হয়ে পড়েছে, তখন ব্রাজিল হতে পারে সম্ভাবনাময় শ্রমবাজার। কিংবদন্তি ফুটবলার পেলের দেশে সরাসরি জনশক্তি রপ্তানিতে তেমন উদ্যোগ না থাকলেও সাও পাওলোতে বসবাস করছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি, যারা মূলত পোশাক ব্যবসা ও বস্ত্র খাতে জড়িত। তাদের মতে বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে উচ্চ শুল্ক প্রত্যাহার করা গেলে ব্রাজিলে বসবাসে মিলতে পারে বিরাট সুযোগ। প্রোডাক্টগুলো যদি বাংলাদেশ থেকে এখানে আনা যায়, তাহলে আমরা হিউজ পরিমাণ এখানে আমরা ভালো প্রফিট লাভ করতে পারবো। যদি এখানে ট্যাক্স কমানো যায় এবং ইজিলি বাংলাদেশ থেকে এখানে আনা যায় এবং এখান থেকে কোনো জিনিস বাংলাদেশে নেওয়া যায়, তাহলে ব্রাজিলের মার্কেট আমাদের জন্য সুবিধা হবে। দুদেশের মধ্যে ব্যবসায় জড়িতরা জানান, স্থানীয় সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে জনশক্তি পাঠানোর উদ্যোগ নিতে হবে। আর কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সি ও সরকারের পারস্পরিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অভিবাসী বিশেষজ্ঞের। রিক্রুটিং এজেন্সিদের একটা ইনভলভমেন্ট রাখার দরকার, কারণ না হলে যেটা হবে যে ওনারা ওনাদের মতো চিন্তা করবেন, আবার সরকার একটা চুক্তির জায়গা করবে। এই যে সরকার এবং রিক্রুটিং এজেন্সিদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে যে আমরা কমনলি জিনিসটাকে একসাথে চেষ্টা করি। শুধু হালাল ফুড ইন্ডাস্ট্রিতেই হতে হবে এরকম না, তাদের প্রত্যেকটা খাতেই কিন্তু আমাদের দেশের জনশক্তি যেতে পারে। এই বিষয়টা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আমাদের দেশ থেকে যারা যাবেন তারা ব্রাজিলের ওই কারখানাগুলোতেই কাজ করবেন, তারা আনঅফিশিয়ালি পালায়ে যাবেন। ব্রাজিলে কৃষি, ব্যবসা ও হালাল মার্কেট সম্প্রসারণে কর্মী চাহিদা থাকার কথা জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম জানান, দক্ষ জনশক্তি রপ্তানিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। Particularly Brazil wants to grab the halal market of Middle East. Muslim ম্যান পাওয়ার ওদের লাগবেই। ব্রাজিলের অ্যামাজনিয়ান ফরেস্ট জোনে যদি আমাদের টিম্বার ওইগুলো প্রোডাকশনের জন্য যদি সেরকম একটা ল্যান্ড ব্রাজিল থেকে পাওয়া যায়, এগুলো নিয়ে আসলে এগ্রিমেন্টগুলো। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে বিকল্প হিসেবে ব্রাজিল হতে পারে বাংলাদেশিদের উপার্জন ও বসবাসের বিকল্প গন্তব্য। প্রসূন আশিস, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে, নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, ধরা পড়েছে আরও 6 জন। মীমাংসাকারী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার। আফগানিস্তান পাকিস্তান সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত 297 জন নিহত হয়েছেন। এছাড়া 89টি সেনা চৌকি সহ 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে পাকিস্তানেও। স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানে অপারেশন গজব-লিল হক নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশে। হামলায় বহু তালেবান সদস্য হতাহতের দাবি করেছে ইসলামাবাদ। বলছে ধ্বংস করা হয়েছে বহু সেনা চৌকি, ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। আফগানিস্তানকে হুঁশিয়ার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, তালেবান সরকারের যে কোনো অপতৎপরতায় জিরো টলারেন্স নীতি মেনে চলবে ইসলামাবাদ। ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষায় প্রস্তুত। পাকিস্তান জানে কিভাবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়। অন্যদিকে পাকিস্তানকে আরও শক্তিশালী ও কার্যকর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন আফগান সেনাপ্রধান। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে শাহবাজ শরীফ ও আসিম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অসাধারণ ভালো করছে পাকিস্তান। অন্যদিকে প্রতিবেশী দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মধ্যে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান জুড়ে সব ধরনের ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বরকতুল্লাহ, সময় সংবাদ। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি নুরাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে অভিযুক্ত 9 জনের 7 জনই ধরা পড়েছে। বাকিদের ধরতে অব্যাহত আছে পুলিশের অভিযান। নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণ ধামাচাপা দিতে বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। 2 দিনের অভিযানের পর ধরা পড়েছে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি নুরা। শুক্রবার রাতে গাজীপুরের মাওনা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ময়মনসিংহের গৌরীপুর থেকে ধরা পড়ে আরেক আসামি হজরত আলী। এ নিয়ে মোট 7 জনকে গ্রেফতার করল পুলিশ। ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণ
পরিদর্শনের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও বাবার কাছ থেকে কেড়ে নিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শোকে বিহ্বল মা। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না। বৃহস্পতিবার মাধবদীর কোতালিরচর এলাকায় সরিষা ক্ষেত থেকে 15 বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীটিকে তুলে নিয়ে ধর্ষণ করে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জন। এ ঘটনায় দুপক্ষের মধ্যে মীমাংসা করে দেন ইউনিয়ন বিএনপি নেতা আহমদ আলী। পরে বিচার চাইলে মেয়েটিকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহমদ আলীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। সময় সংবাদ, নরসিংদী। খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তদের হামলায় সেনহাটি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। শুক্রবার সন্ধ্যায় সেনহাটির বক্সিবাড়ি কবরস্থানের সামনে অবস্থান করছিলেন মুরাদ। হঠাৎ সেখানে তার উপর হামলা চালায় 10 থেকে 15 জন। আত্মরক্ষায় মুরাদ একটি দোকানে আশ্রয় নেয়। সেই দোকানের তালা ভেঙে মুরাদকে বের করে সন্ত্রাসীরা। পায়ের রক কেটে দিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় মুরাদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থার অবনতি ঘটলে নেওয়া হয় খুলনা মেডিকেলে। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অমানসিকভাবে হত্যাকাণ্ড করেছে, পরিকল্পিত হত্যাকাণ্ড। তারপরে তারা আটকে রাখছে, হসপিটালে আসতে দিই নাই। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না, অ্যাক্সিডেন্ট ঘটনা না। 2011 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হলেও 14 বছরে নিয়োগ হয়নি পরিকল্পনাবিদ, নগর পরিকল্পনাবিদ। নগরায়নের জন্য প্রতিষ্ঠানটির নেই কোনো মাস্টার প্ল্যান। প্রভাবশালীদের অনেকেই অনুমোদন নেয়ার আগেই নির্মাণ করছেন ভবন। সচেতন মহল বলছে, অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবনের কারণে দিন দিন কুমিল্লা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ শহর। নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস নগর প্রশাসকের। 53.4 বর্গ কিলোমিটার আয়তনের কুমিল্লা সিটি কর্পোরেশন বহুতল ভবনে ঠাসা এ নগরীর বাসিন্দাদের রয়েছে বিস্তর অভিযোগ। অভিযোগ উঠেছে 2011 সালে সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হলেও 14 বছরেও নিয়োগ হয়নি নগর পরিকল্পনাবিদ। নগরায়নের জন্য প্রতিষ্ঠানটির নেই কোনো মাস্টার প্ল্যান। এতে প্রভাবশালীদের অনেকেই অনুমোদন নেয়ার আগেই নির্মাণ করেছেন ভবন। কেউ আবার 5 তলার অনুমোদন নিয়ে নির্মাণ করেছেন 8 তলা। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2023 ও 2024 সালে জমা পড়া 1050টি প্ল্যানের মধ্যে প্রাথমিক অনুমোদন পেয়েছে 490টি। তবে সিটি কর্পোরেশনের সার্ভেয়ার সহ কিছু অসাধু কর্মকর্তা ও ডেভেলপারদের যোগসাজশে অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। বিল্ডিং কোড আছে, বিল্ডিং কোডে সেই নিয়ম কানুনগুলো আছে, কিন্তু সেটা যে মানা হচ্ছে এরকম নজির কিন্তু নেই। সচেতন মহল বলছে, অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবনের কারণে দিন দিন কুমিল্লা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ শহর। নগরবাসী একটা ভবন থেকে 5 তলা, 7 তলা, 10 তলা, 12 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে। একটা বিল্ডিংয়ের মধ্যে মিনিমাম 50 থেকে 70, 80, 100টি পরিবার। সবচেয়ে বড় ভয়ানক বিষয় হলো আপনার জায়গা হলো 2 শতক, এরা 3 শতকের মধ্যে তারা দেখা যায় 9 তলা প্ল্যান নিয়ে সিটি কর্পোরেশন রাস্তার জায়গা, ড্রেনের জায়গার উপরে বিল্ডিং করে ফ্ল্যাট বিক্রি করতেছে। এদিকে ডেভেলপারদের দাবি, সিটি কর্পোরেশনে অনুমোদন ঝুলে থাকায় বাবন। নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস নগর প্রশাসকের। কোনোভাবে নিয়ম ভঙ্গ করে কোনো ব্যক্তিকে কোনো ফেভার করা হবে না। আমাদের নজরে বা নলেজে এসে আইন ভঙ্গ করে কেউ করছে, আমরা তৎক্ষণাৎ ভেঙে দিচ্ছি, তাকে আমরা বাধা দিচ্ছি এবং আমরা কোনোভাবে যেন সেই কাজটি সম্পূর্ণ করতে না পারে সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। 27টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন। সময় সংবাদ, কুমিল্লা।
নিয়মনীতির তোয়াক্কা না করেই বান্দরবানে পাহাড় কেটে আর বনের কাঠ পুড়িয়ে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। এই অবস্থা একদিকে যেমন ধ্বংস হচ্ছে প্রকৃতি, অন্যদিকে ইটভাটার কালো ধোঁয়ায় অসুস্থ হচ্ছে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সোহেল কান্থিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। পাহাড়ের মাটি কেটে আর বনের কাঠ পুড়িয়ে এভাবেই চলছে ইটভাটার কাজ। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার পরও তোয়াক্কা করছে না কেউ। বান্দরবান জেলার থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, ঘুমদুম, ফাইতং ও গজালিয়া সহ বেশ কয়েকটি স্থানে চলছে অর্ধশতাধিক ইটভাটার কার্যক্রম। কাঁচামাল হিসেবে এখানে ব্যবহার হচ্ছে মাটি, আর এসব মাটির যোগান দিতে এক্সকেভেটর দিয়ে দিনরাত কাটা হচ্ছে পাহাড়। এতে উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল সহ শত শত একর বনভূমি। মানুষ চলাই না পারে, যাই না পারে, স্কুল পোয়া যায় না পারে, কিছু খরচ সরকার বন্ধ হয় না কেন, এটা আইন কি পূর্বক আছে। এই অবস্থায় একদিকে যেমন ধ্বংস হচ্ছে প্রকৃতি, অন্যদিকে ইটভাটার কালো ধোঁয়ায় অসুস্থ হচ্ছে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। এছাড়া অতিরিক্ত ইট বোঝাই ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে সড়ক। ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ। পাহাড়ে যে গাছগুলো আছে সব উধাও হয়ে যাচ্ছে, সব ব্রেক ফেলে ঢুকতেছে। ইটভাটার কারণে আমাদের পরিবেশ দূষণ হয়। আমরা ফলমূল ভালোভাবে উঠতেছে না, শাকসবজি ঠিক মতো হচ্ছে না, বাজার যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না। এসব ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছে অধিকাংশ শিশু। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কঠোর ধারায় তাদেরকে নিয়মিত মামলা দায়ের করারও এখন আমাদের চেষ্টা অব্যাহত আছে। জেলার 7টি উপজেলায় রয়েছে 70টির বেশি অবৈধ ইটভাটা। প্রতিটি ইটভাটায় দৈনিক পোড়ানো হয় 25 থেকে 30 মণ কাঠ। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে টানা 2 মাসের জন্য দেশের 6 অভয় আশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞা। সরকারের এই সিদ্ধান্তে ইলিশ উৎপাদনের সম্ভাবনা বাড়বে বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। ইতোমধ্যে জেলেদের কষ্ট কিছুটা লাঘবে সরকারের খাদ্য সহায়তার চাল বিতরণ শুরু হয়েছে। এরপরও রোজা ঈদ সামনে রেখে আয় বন্ধের শঙ্কায় জেলে পরিবার। শেষ সময়ে নদীর বুকে জাল ফেলতে ব্যস্ত জেলেরা। তবে এই দৃশ্য আর দেখা যাবে না আগামী 2 মাস। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত শুরু হচ্ছে 6 অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা। পটুয়াখালী, তেঁতুলিয়া নদীসহ বিভিন্ন নদ নদী থেকে এরই মধ্যে জাল ও নৌকা নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। তবে রোজার মাসে আয় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় তারা। এই টাইমে যদি অবরোধ দিয়ে থাকে তাহলে কেমনে মানুষ চলবে? যে চাল দেয় সরকার, ওতে 2-4 দিনের বেশি যায় না। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে জাল জব্দ, জেল জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। যারা আইন মেনে চলবে না তাদের বিরুদ্ধে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করব এবং মোবাইল কোর্ট পরিচালনা করব। নিষেধাজ্ঞা সফল করতে চাঁদপুরের পদ্মা ও মেঘনার জেলেরাও মাছ ধরা থেকে বিরত রয়েছে। তবে আয়ের পথ বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে কষ্টের দিন কাটছে তাদের। আমরা দুগা জাইলা কাটা চাইল পাই, হ্যাঁ শান্তি মতন পাই না, ঠিক মতন পাই না। চাল লগে মনে করেন এই যদি টাকা পয়সা করে দেয় তো তাহলে কি আরো ভালো হয়। যদিও নিবন্ধিত জেলেদের জন্য 40 কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। সরকারি যে প্রণোদনা 4 মাস প্রতি মাসে 40 কেজি চাল, ওটা তো চলমান থাকবে। অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণার পাশাপাশি জাটকা ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহনও নিষিদ্ধ করেছে সরকার। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাঙামাটিতে দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ। প্রথমে কৃষি বিভাগের প্রণোদনায় আবাদ শুরু হলেও বাজারে সৃষ্টি স্বল্প সময়ে অধিক লাভের কারণে কৃষক নিজে থেকেই চাষ করছেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট।
কাপ্তাই হ্রদের বুকে জেগে ওঠা পতিত জমি কিংবা পাহাড়ের পাদদেশে তাকালেই চোখে পড়বে সবুজের মাঝে যেন হলুদ গালিচা। সূর্যমুখী ফুলের এই রং যেন জানান দিচ্ছে প্রকৃতিতে বইছে বসন্ত। দিগন্ত জোড়া এমন চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছে প্রকৃতিপ্রেমীরা। প্রবেশ ফি দিয়ে ঢুকে তুলছেন ছবি, কেউ বা তৈরি করছেন রিলস। এতে বাড়তি আয় যুক্ত হচ্ছে কৃষকের খাতায়। দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাই দেশের তেলবীজ উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে সরিষা ও সূর্যমুখী বীজ উৎপাদনে নজর দেয় সরকার, যার ফলে মাত্র ৩ বছরেই রাঙামাটিতে তেল বীজের আবাদ বেড়েছে প্রায় ৩ গুণ। যার মধ্যে কেউ ভোজ্য তেলের পারিবারিক চাহিদা মেটাতে, কেউ বা বাণিজ্যিক উদ্দেশ্যে করেছেন চাষ। কৃষকের পানির সমস্যা সমাধান করা গেলে এ চাষ আরো বাড়বে বলে মত তাদের। সূর্যমুখী ফুলের বাগানটা অনেক সুন্দর, তাই এখানে ঘুরতে আসছে। আমি যেখানেই শুনি না কেন যে প্রকৃতির কোনো কিছু ডিফারেন্ট কিছু হচ্ছে, আমি যাই সেখানে। অনলাইনে দেখছি অনেক ভালো লাগছে জায়গাটা, একটু ঘুরতে আসছি। আমাদের এই বাগানে দিলে শ্রদ্ধার সব মানুষ আছে, আমরা জনপ্রতি প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা করে নিই আর কি। পানির সমস্যা, আমি যদি একটা দ্বীপ পাই আগামী বছর আরো একটু বেশি মানে বৃদ্ধি করব। 1 একর জমির বীজ থেকে প্রায় 200 লিটার তেল উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য 1.5 লাখ টাকা। আর বাজার সৃষ্টি, স্বল্প সময় অধিক লাভের কারণে দিন দিন আবাদ বাড়ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খরচ হয়েছে ওনার 20,000 টাকা মতো, আর প্রায় 1,30,000 টাকা মতো সে লাভ করতে পারবে। কৃষকরা এটা বীজ হিসেবে বিক্রি করতে পারে উৎপাদনের পর এবং তেল হিসেবে বিক্রি করে, এজন্য কৃষক একটা ভালো মূল্য পায়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 140 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। আনারস বেচাকেনায় জমজমাট রাঙামাটির ভাসমান ফলের হাট। আবহাওয়া অনুকূলে থাকায় পাহাড়ের বুকে চাষ হওয়া আনারসের ফলন হয়েছে ভালো। এতে কমেছে দাম, তবে কৃষকদের দাবি উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা তাদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য এবং রাজীব দাস মন্নার ছবি নিয়ে আরেকটি রিপোর্ট। ভোর হলেই রাঙামাটির শান্ত লেকে ঢেউ তুলে ফলবাহী নৌযান। ট্রলার ভর্তি আনারস নিয়ে সমতা ঘাটে আসেন ব্যবসায়ীরা। পাহাড়ের বুকে চাষ হওয়া রসালো ফল আনারসের চাহিদা দেশ জুড়ে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। আনারসের আকার আর রং ভেদে হাঁকা হচ্ছে দাম। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের পদচারণায় মুখর জেলার একমাত্র ভাসমান ফলের এ হাট। আমি কিনছি 12 টাকা করে মাল, আর এক দাগ কিনছি আপনার 15 টাকা করে, আর যেটা ছোট মাল ওটা কিনছি আপনার 6 টাকা করে। রমজান মুখ করে বাজার এখানে ভালো ছিল, টাকা তো ভালো ছিল। এদিকে কৃষকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের দাবি সপ্তাহের ব্যবধানে কমেছে দাম, এতে উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা তাদের। 2-3 দিনের আগে কিন্তু মোটামুটি বাজার ভালো ছিল, এখন কিন্তু খারাপ আছে। সপ্তাহে একটু কমছে রেট, গত বাজারে আবার বালা ছিল রে। চাহিদার তুলনায় সরবরাহ অধিক, তাই দাম কমলেও লোকসানের কারণ দেখছে না কৃষি বিভাগ। সারা বছর যে চাষিরা আনারস বিক্রি করতে পারতেছে, এর ফলে কোনো সময় হয়তো দাম একটু বেশি, কোনো সময় দাম একটু কম পায়, তারপরে আনারসটা এখন আগের তুলনায় অনেক লাভজনক হয়ে উঠেছে। জেলার কৃষি বিভাগের তথ্য মতে রাঙামাটিতে এবছর 2245 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 58,000 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। এদিকে নওগাঁর হাটে আলুর সরবরাহ বেড়েছে, প্রতি মন বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। চড়া দরে বীজ কিনে আলু উৎপাদন করে খরচ উঠছে না বলে অভিযোগ কৃষকদের। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নওগাঁর বদলগাছি হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাব তার কাছে। রকি, প্রান্তিক চাষিরা তাদের ক্ষেত থেকে বিভিন্ন বাহনে করে এই মুহূর্তে হাটে আলু তুলছেন বিক্রির জন্য, এবং এই হাটে আমরা দেখছিলাম চলতি সপ্তাহে পর্যাপ্ত আলুর সরবরাহ, এবং যতই সরবরাহ বাড়ছে ততই চাষিদের কিন্তু দুর্ভোগ বাড়ছে, কারণ দফায় দফায় আলুর কিন্তু দর পতন হয়েছে। আমরা দেখছিলাম এই মুহূর্তে হাটে যেসব আলুগুলো নিয়ে এসেছেন প্রতি মন আলু বিক্রি হচ্ছে, বিশেষ করে স্টিক জাতীয় যে আলুগুলো 280 থেকে 300 টাকা। পাপড়ি যেটি লাল আলু সেটি বিক্রি হচ্ছে 450 থেকে সর্বোচ্চ 500 টাকা। অর্থাৎ
5 থেকে 60 টাকা বা 8 টাকার ঘরে প্রতি কেজি আলু এই মুহূর্তে বিক্রি করছেন চাষিরা। এবং চাষিরা বলছেন এবার একদিকে উৎপাদন করতে গিয়ে বাড়তি খরচের বোঝা তাদের টানতে হয়েছে, বিভিন্ন খরচ বেড়েছে, চড়া দরে বীজ কিনতে হয়েছে, কিন্তু হাটে এনে ন্যূনতম কিন্তু তাদের এই উৎপাদন খরচ তারা তুলতে পারছেন না। এবং এরকম একটি দরের কারণে চাষিরা ব্যাপকভাবে হতাশ প্রকাশ করছেন এবং এই হাটগুলোতে স্থানীয় যেসব ব্যাপারী রয়েছেন তারাই মূলত আলুগুলো কিনছেন এবং নির্ধারিত তাদের মতো দর বেঁধে দিয়েই এই আলুগুলো কেনার কারণে কিন্তু এই মুনাফার যে খাতটি তা কিন্তু চাষিরা না পেয়ে পুরোপুরিভাবে কিন্তু ব্যবসায়ীর পকেটে চলে যাচ্ছে এমন অভিযোগ করছেন। আমরা দেখছিলাম ভোর সকাল থেকে নওগাঁর এই বদলগাছি হাটে এই মুহূর্তে রয়েছি। পর্যাপ্ত আলু সরবরাহ, ব্যাপক পরিসরে চাষিরা কিন্তু তাদের উৎপাদিত এই আলুগুলো এনে এই মুহূর্তে কম দরের কারণে অনেকে কিন্তু ফিরে নিয়ে যাচ্ছেন, অনেকে বিক্রি করেছেন। কিন্তু তারা বলছেন যে এবার এরকম একটি দরের কারণে যে খরচ হয়েছে পার বিঘায়, প্রতি বিঘায় যে পরিমাণ খরচ করেছেন তার অর্ধেকে কিন্তু এই মুহূর্তে এই হাটে আলু বিক্রি করে তারা তুলতে পারছেন না। এবং স্থানীয় কৃষি বিভাগ বলছে জেলায় এবার প্রায় 35,000 হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে এবং এইসব আলু কিন্তু দফায় দফায় বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে এই শেষ সময়ে এসে চাষিরা এই মুহূর্তে হাটে তুলছেন। কিন্তু দরের কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে পরিপূর্ণভাবে চাষিরা এই মুহূর্তে এক ধরনের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে, সিন্ডিকেটের আওতায় চলে যাচ্ছে এবং চাষিরা কাঙ্ক্ষিত দর না পাওয়ার অভিযোগই করছেন। এবং এই অবস্থা চলতে থাকলে চাষিরা বলছেন আগামীতে কিন্তু আলু উৎপাদনে তাদের একদিকে আগ্রহ হারাবেন, অন্যদিকে কিন্তু এবার যে পরিমাণ আলু হয়েছে, ফলন ভালো হয়েছে, চাষিরা যে পরিমাণ ফলন পেয়েছেন কাঙ্ক্ষিত ফলনের মুনাফাটা কিন্তু তারা না পাওয়ার কারণে পরিপূর্ণভাবে এই বাজার ব্যবস্থাটা ব্যবসায়ী দখলে যাওয়ার অভিযোগই করছেন। এবং সকালে কিন্তু সরকারের যেসব দপ্তর রয়েছে নজরদারি, সেই দপ্তরগুলোরও কিন্তু আমরা এখানে দেখা পাচ্ছি না, ফলে বাজারটি কিন্তু অনিয়ন্ত্রিতভাবে এই পরিপূর্ণভাবে ব্যাপারীর দখলে চলে যাচ্ছে। স্থানীয়ভাবে যেসব কোল্ড স্টোর রয়েছে সেই কোল্ড স্টোরের ধারণ ক্ষমতার কিন্তু অনেক বেশি আলু উৎপাদন হয়েছে এবং এই উৎপাদিত আলু এই মুহূর্তে চাষিদের দিক থেকে বলা হচ্ছে যে যদি বাজার ব্যবস্থা সঠিকভাবে নির্ণয় না করা যায় আগামীতে কিন্তু এই আলু উৎপাদনে তাদের পরিপূর্ণভাবে আগ্রহ হারাবে এবং এই আগ্রহ হারালে আলুর দর কিন্তু আবারও একটা অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় চলে যাওয়ার কথাই চাষিদের দিক থেকে বলা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর বদলগাছির হাটে আলু বেচা কেনার খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়। ট্রাম্পের এমন মন্তব্যে ইরানে হামলার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় নাগরিকদের সতর্ক বার্তা দিচ্ছে চীন, ভারত, কানাডা সহ একাধিক দেশ। নিজেদের সরকারি কর্মীদের দেশে ফেরার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা বললেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। তেহরান প্রয়োজনীয় ছাড় দিতে রাজি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে রাজি নয়। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়। আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তারা যেভাবে আলোচনা করছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, এর কাছাকাছি কেউ নেই। আমি চাই না সেটি ব্যবহার করতে, কিন্তু কিছু পরিস্থিতিতে তা ব্যবহার করতেই হয়। উত্তেজনার মধ্যেই তেহরানে দূতাবাস থেকে নিজেদের কর্মী প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। ইসরায়েল সফরে জারি করা হয়েছে কড়াকড়ি সতর্কতা। চীন, ভারত, কানাডা সহ বেশ কয়েকটি দেশ নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। সতর্কতা জোরদার করেছে জার্মানি ও ফ্রান্স। এমনকি ইসরায়েল থেকে জরুরি নয় নিজেদের এমন সরকারি কর্মীদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইরান সহ আঞ্চলিক বিষয় আলোচনায় অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন কূটনৈতিক সমাধানই অগ্রাধিকার পাবে, তবে পরিস্থিতি নির্ভর করবে ইরানের পদক্ষেপের উপর। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বড় সামরিক সমাবেশ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রয়েছে ইসরায়েলের উপকূলে। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে সমঝোতা না হলে সামরিক সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। উপত্যকার বিভিন্ন স্থানে দখলদারদের হামলায় অন্তত 7
ফিলিস্তিনি নিহত হয়েছেন। রমজানের দ্বিতীয় শুক্রবারেও অধিকৃত পশ্চিম তীরে সেনা মোতায়েন জোরদার করেছে ইসরায়েল। আল আকসায় প্রবেশে অনুমতি পাননি অনেক মুসল্লি। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় সেহরির সময় বেসামরিক সমাবেশে হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই দিন মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের প্রবেশমুখের একটি সড়কে পুলিশ চেকপোস্টে হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য হতাহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় রয়েছে এমন স্থানেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। রমজানের দ্বিতীয় শুক্রবারেও অধিকৃত পশ্চিম তীরে বড় আকারে সেনা মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিরাপত্তা জোরদার করা হয়েছে জেরুজালেমমুখী চেকপয়েন্টগুলোতে। আল আকসা মসজিদে নামাজ আদায়ের আশায় ভোরের আগেই কেলান্দিয়া সামরিক চেকপোস্টে জড়ো হন হাজারো ফিলিস্তিনি। তবে পূর্ব নির্ধারিত শর্ত পূরণ না করার অভিযোগে বহু মুসল্লিকে মসজিদে প্রবেশের অনুমতি দেয়নি দখলদাররা। আগে আমরা পরিচয়পত্র দেখিয়ে কোনো বাধা ছাড়াই এখানে নামাজ আদায় করতাম, কিন্তু সাম্প্রতিক সময়ে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং আল আকসায় মুসল্লির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম দিক থেকে নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকে নামাজের অনুমতি দেওয়া হচ্ছে। দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এক পোস্টে জানায়, প্রবাসী মার্কিন নাগরিকদের কাছে পৌঁছানোর অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পশ্চিম তীরে কোনো বসতিতে এ ধরনের সেবা দেয়া প্রথম ঘটনা। দূতাবাস জানায়, একই ধরনের সেবা রামাল্লাহ, বেইতার ইলিদ বসতি এবং ইসরায়েলের হাইফা শহরেও দেয়া হবে। অন্যদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, ফেব্রুয়ারিতে গাজামুখী অর্ধেকেরও বেশি মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে উপত্যকায় খাদ্য সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। মিশর করিডোর দিয়ে প্রবেশ করা অন্তত 2/3 ত্রাণবাহী ট্রাক ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। গাজায় ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। বরকতুল্লাহ, সময় সকালের সময়। এবারে খেলার খবর। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগের বিষয়ে সাক্ষ্য দিতে প্রতিনিধি পরিষদের কমিটির সামনে হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির সামনে সাক্ষ্য দেন তিনি। কমিটির সামনে প্রশ্নোত্তর পর্বে ক্লিন্টন জানান, তিনি ভুল কিছুই করেননি। জেফ্রি যে অপরাধগুলো করেছে সেসব সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। ক্লিন্টনের বিবৃতিতে আরও বলা হয়, অ্যাপস্টেইনের সঙ্গে তার পরিচয় কয়েক বছর আগেই শেষ হয়েছিল। এর আগে তার স্ত্রী হিলারি ক্লিন্টনও সাক্ষ্য দিতে কমিটির মুখোমুখি হন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ক্লিন্টন বলেন, অ্যাপস্টেইনের সঙ্গে তার স্ত্রীর কোনো সম্পর্ক নেই। বর্তমান বোর্ডের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন করে নির্বাচিত বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে মাঠে যেন নিয়মিত খেলা থাকে সেই দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন সুজন। এদিকে বর্তমান কমিটির আশাবাদী নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। ঈদের পর অস্ট্রেলিয়া থেকে দেশে আসবেন আমিনুল ইসলাম বলে জানান বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। থমথমে ক্রিকেট বোর্ড, সভাপতি আমিনুল ইসলাম আছেন ছুটিতে। দেখা পাওয়া কঠিন পরিচালকদের, যতটা অন্তরালে থাকা যায়। সরকার পরিবর্তনের পর দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বড় পদে পরিবর্তন এসেছে। জোরালো গুঞ্জন পরিবর্তনের হাওয়া লেগেছে বিসিবিতেও, কিন্তু সেটা কতটা যুক্তিসঙ্গত? বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুনভাবে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক পরিচালক। এই ক্রিকেট বোর্ড তো বিগত যে কয় মাস হয়েছে আমি মনে করি না যে রান ইট ভেরি প্রপারলি, কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলা আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো হয়েছে কিছু। নতুন একটা সরকার এসছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে। ইলেকশনে যদি প্রপার হয়, যার যোগ্য তারাই আসবে, সেটা তখনই মানুষই বেছে নেবে যে কারা আসলে যার যার জায়গায় ঠিকমতো মানুষ নিয়ে আসাতে পারলেই হবে। যেভাবেই হোক ইলেকশন তো একটা হয়েছে, সেটা নিয়ম ভেঙে হয়েছে বা যেভাবে হয়েছে, ইলেকটেড বোর্ডে কীভাবে সরানো যাবে বা চেঞ্জ, এটা সরকারই ঠিক করবে। তারপর হলে একটা আমার মনে হয় যে ইলেকটেড বোর্ড আসাটাই আমার মনে হয় সবচেয়ে কাম্য সবার কাছে। নতুন কমিটির ডামাডোলে বন্ধ মাঠের ক্রিকেট, আবারও রাজনৈতিক পট পরিবর্তনে কমিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। সাবেক এই পরিচালকের প্রত্যাশা, সবকিছুর আগে নিয়মিত করতে হবে মাঠের ক্রিকেট। ক্রিকেট বোর্ড চলার থেকে সবচেয়ে বড় ইম্প্রুভ হচ্ছে খেলাটা চলা।
যেটা মাঠে হচ্ছে না, খেলাটা হচ্ছে না, দেশের ক্রিকেটের জন্য প্রবলেম। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো হচ্ছে, কিন্তু আমরা যদিও ওয়ার্ল্ড কাপ খেলিনি, বাট তারপরও ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, এটা খুবই বড় ব্যাপার একটা। অনেকে এসেছেন গেছেন, আসবেন যাবেন, এরকমই হবে, বাট ক্রিকেট চলতে হবে। বাট এমন যদি হয় ক্রিকেটই না চলে তাহলে তো সমস্যা, সত্যি কথা বলতে গেলে। তো আশা করি যে এই চেয়ারের খেলাটা বন্ধ করে ক্রিকেটটাকে আমরা ফিরে আসবো, মাঠে ক্রিকেটটা হবে, এটাই ইম্পর্টেন্ট। কবে নাগাদ দেশে ফিরতে পারেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। একই সঙ্গে বর্তমান কমিটি কিভাবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করবে সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে সহ সভাপতি ফারুক আহমেদ আশাবাদী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। সবসময় সম্পর্কে একরকম থাকবে তখন ওটা ঠিক না, বাট এটা সবসময় ইমপ্রুভ করা সম্ভব। একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশ ক্রিকেট। এই জন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়। আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের হারের সুবাদে পাওয়া সুযোগ কাজে লাগাতে মাঠে নামবে পাকিস্তান। ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর গ্রুপ 2-তে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে পাকিস্তান, 3 পয়েন্ট নিয়ে 2-এ নিউজিল্যান্ড। তবে নেট রান রেট মাইনাসে আছে পাকিস্তানিদের। অর্থাৎ সেমিফাইনালে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সালমান আলীর দলকে। পাল্লে কেলেতে আগে ব্যাটিং করলে জয়ের ব্যবধানে হতে হবে 64 রানের, আর পরে ব্যাটিং করলে জিততে হবে 13 ওভার 1 বলের মধ্যেই। গুরুত্বপূর্ণ ম্যাচে স্পটলাইটে সাহিবজাদা ফারহান 283 রান নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর 37 রান করতে পারলে বিরাট কোহলিকে টপকে টি-20 বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়বেন পাকিস্তানি ওপেনার। কন্ডিশনের দাপট দেখাবেন স্পিনাররাই। সেই হিসাবে লঙ্কানদের চেয়ে কিছুটা এগিয়ে ম্যান ইন গ্রিন। জ্বলে ওঠার অপেক্ষায় ওসমান তারিক, সাইম আইয়ুব, শাদাব খানরা। এদিকে আগেই ছিটকে যাওয়া দাসুন সানাকার দল চাইবে জয় দিয়ে আসরটা শেষ করতে। সকালের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। স্থিতিশীল বাংলাদেশের আশা বিভিন্ন মুসলিম দেশের। জাতিসংঘের নির্বাচনের সমর্থন। সৌদি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী। পাক আফগান যুদ্ধ বন্ধের চেষ্টা করবে ঢাকা। অভিজাত এলাকা গুলশানে পানির দরে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ। আওয়ামী লীগ আমলে বিচারক আমলাদের তুষ্ট করতে রাষ্ট্রের ক্ষতি 230 কোটি টাকা। সিন্ডিকেট ধরতে মাঠে দুদক। পাকিস্তান আফগানিস্তান সংঘাত আরও তীব্র, বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। শাহবাজ ও আসিমের ভূয়সী প্রশংসা ট্রাম্পের। অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ জাতিসংঘের। এই ছিল সকালের সময়ের পর দেখবেন আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুফরাওয়ার্দী। ধন্যবাদ আইরি। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।